আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, করোনার এই মহামারীকালে তোমাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না। এত ভালো আছো, ঘরেই থাকো। পৃথিবী আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল চিরদিন থাকবে না, একদিন চলে যাবে। তবু আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। এই করোনা সংক্রান্ত অনেক কথা তোমরা আরেকের স্যারের কাছ থেকে শুনেছ, আরও শুনবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, তোমাদের জন্য যে লেখাপড়া, এটা হচ্ছে কি সব থেকে জরুরি বিষয়। এই লেখাপড়া যে কোনো পরিস্থিতিতে তোমাদেরকে চালিয়ে যেতে হবে। আজ আমি এটা নিয়ে আসলে অনেক কথা বলতে চাচ্ছি না। আমি শুধু মাত্র তোমাদের পড়ায় আহ্বান করছি। আমি আগেই লিখে দিয়েছিলাম যে আমি তোমাদের আজ কবিতা পড়াবো। ওখানে লেখা ছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণী, একাদশ শ্রেণী এখনও নির্ধারিত হয়নি, কিন্তু একাদশে যারা যে কলেজে আসবে এরা নিশ্চিত, এবং এরা দেখবে, সবাই দেখবে, তোমরা দেখবে, যারা আসছে ওরা দেখবে। এর জন্যই আমি সবাইকে মিলে এই কবিতা অংশের ক্লাস আজ করব। তা আমরা যাই করি না কেন সেটা সম্পর্কে মনে হয় জানা লাগে আগে। কবিতা ক্লাস করব, তা কবিতা কি এটা নিশ্চয়ই আমাদের জানতে হবে। কবিতা কাকে বলে? একটা সংজ্ঞা ছিল, অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাসী কবিতা। কিন্তু পরবর্তীতে এই সংজ্ঞাটা আসলে টেকেনি। সংজ্ঞাটা সর্বজন গ্রাহ্য নয়, এ খণ্ডিত অংশের। আমরা যদি এইটা হচ্ছে কি সব থেকে মানে ভালো সংজ্ঞা, যেটা বাইরের জগতের রূপ, রস, গন্ধ, শব্দ ইত্যাদি যখন কবির আত্মানুভূতি রসে রসায়িত হয়ে সহজ সাবলীল ভঙ্গিতে ছন্দবদ্ধভাবে শিল্পায়িতভাবে প্রকাশ পায়, এটা হচ্ছে কি কবিতা। এখানে একটা শর্ত আছে, একটা না, দুইটা তিনটে শর্ত আছে, যে ছন্দ হতে হবে। ছন্দ না হলে কবিতা হয় না, সে গদ্য ছন্দ হোক আর পদ্য ছন্দই হোক। যেমন আর একটা শব্দ আছে এখানে, দেখো যে সাবলীল। সাবলীল কথাটা স্বাভাবিক, অর্থাৎ ঝর্ণা যেমন স্বাভাবিকভাবে মানে গড়িয়ে আসে, তাকে কোনোভাবেই ঠেকানো যায় না। আর এই সাবলীল ছন্দ এই কারণে বলা হয়েছে যে কেউ ইচ্ছা করলেই কবি হতে পারে না। কিন্তু যাই বলো না কেন, ইচ্ছা করলেই কবি হওয়া যায় না। এর জন্য তাকে মানে বিধাতা প্রদত্ত যে ক্ষমতাটা, এইটা এই জন্য এখানে এই সাবলীল শব্দটা ব্যবহার করা হয়েছে। আর ছন্দটা কি? সুমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনি বিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয়, এটাই ছন্দ। এই ছন্দটা কি, যেমন ধরো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই যে যে দেখো, বাঁকের সঙ্গে থাকে যে অন্তমিল, এই অন্তমিল। আর এই যে শব্দগুলো তিনি চয়ন করেছেন, এবং প্রতিটা শব্দ নিশ্চয়ই তোমাদের কাছে মনে হবে যে রবীন্দ্রনাথ ঠিক কাজ, মানে সব ঠিক শব্দই চয়ন করেছেন। এজন্য এই যে শব্দ চয়ন করা, এই যে যে শক্তি, এগুলোই হচ্ছে আসলে কবি। কবি ইচ্ছা করলে কবি হওয়া যায় না। তা ছন্দ, অলঙ্কার, এগুলো নিয়ে আমি আজ আলোচনা করব না, কারণ এটা বিস্তৃত বিশাল ব্যাপার। যারা ইন্টারমিডিয়েট পাস করে যারা পরবর্তীতে অনার্স পড়বে, বাংলায় অনার্স পড়বে, তারা এটা অনেক কিছু জানতে পারবে। এখানে আমি কবিতা পড়াচ্ছি। এই কবিতা, এমন এক ব্যক্তির কবিতা পড়াবো তোমাদের আজ, যিনি বাংলা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। একেবারে সাদামাটা জায়গা থেকে একেবারে সেই ধোদ্রস্ত পোশাক পরিহিত সাহেবে পরিণত করে দিয়েছেন। বাংলা ভাষা কিন্তু কোনো সাধারণ ভাষায় নাই। বাংলা ভাষার যত মানে শাখা ছিল, আমরা আগে জানি যে সাহিত্য নিয়েই আসলে ব্যাপার। সাহিত্যটা আমরা জানি যে নিজের কথা, পরের কথা, বাইরের জগতের কথা। সাহিত্যিকের মনোবিনা যে শুধু সংকৃত হয়, তার শিল্পসঙ্গত প্রকাশে সাহিত্য। এই সাহিত্যেরই একটা শাখা হচ্ছে কি কবিতা। আর এই কবিতা যিনি, তোমাদের আমি বলেছিলাম যে মানে এক অনন্য উচ্চতায় নিয়েছেন। বাংলা সাহিত্য একসময় পয়ারের
নিগড়ের আবদ্ধ ছিল, অর্থাৎ লাইনের শেষে মিল দিতে হবে। ভিতরে কি লিখলে না লিখলে তো তার কিচ্ছুই যায় আসে না। যেমন আগে পড়েছ কি না জানি না, মধ্যযুগের কবিতা, লাখে লাখে মারে সৈন্য কাতারে কাতার, সুমার করিয়া দেখে 40,000। লাখ লাখ মারছে, আবার গুনে দেখলো যে 40,000। এটা ভিতরে কি লিখলাম আর শেষে মিল দেওয়ার জন্য কি লিখলাম, এটা কিন্তু কবির খেয়াল থাকতো না। আবার কি, ঘোড়ায় চড়িয়া মর্দ পায়ে হেঁটে চলে, কিছু দূর জয় মর্দ আর রওনা হইলে। মানে বিষয়টা কেমন হলো যে ঘোড়ায় চড়িয়া মর্দ পায়ে হেঁটে যাওয়া যায়, এবার কিছু দূর যাইয়া কি আবার যাওয়া যায়? যাওয়া যায় না। হ্যাঁ, শুধুমাত্র মানে চলের সঙ্গে হইলে মিল দেওয়ার জন্য এটা মাইকেল, মানে আমি তোমাদের এতক্ষণে বোঝাতে পেরেছি, সম্ভবত আমি মুখ দিয়ে বলেই ফেললাম, মাইকেল মধুসূদন দত্ত এস বাংলা সাহিত্যের এক অন্য প্রতিভার অধিকারী কবি। যখন তিনি এটা বাংলা সাহিত্যের এটা বললেন যে এভাবে ছন্দ হয় না, ছন্দ ধরতে হবে, কবিকে ছেড়ে দিতে হবে, কবি তার নিজের ইচ্ছা মতো কবিতা লিখবে। এটা একটা উদাহরণ দিতে পারি আমি তোমাদের, যে যদি কোনো জনকে, যখন তুমি একটা জমি নিড়ানি দেবে, এই জমি নিড়ানি দেওয়ার সময় যদি তোমার জনকে তোমার ইসের সঙ্গে মাঝখানে খুঁটি ফুতে তোমার পায়ের সঙ্গে বেঁধে দাও, তা বলো যে পুরা জমিটা তুমি সাফ করো, সে কিন্তু পারবে না, অসম্ভব, কারণ তাকে বেঁধে দেওয়া হয়েছে। এরকম কবি মানে তাকে যদি ছেড়ে দিয়ে বলতে যে এই যে কাছে দিলাম মানে তুমি পুরা জমি নিড়ানি দেবা, অবশ্যই সে পারবে। এই জন্যই কবি মাইকেল মধুসূদন দত্ত প্রথমে বললেন যে এটা হবে না, মানে মিলযুক্তই কবিতা না। এই জন্য তিনি প্রথম এক নতুন ছন্দের আবিষ্কার করলেন। তোমরা জানো যে সে ছন্দের নাম অমিত্রাক্ষর ছন্দ, অর্থাৎ ছন্দের শেষে মিল নাই, মানে লাইনের শেষে মিল নাই। এই লাইনের শেষে মিল নাই মাইকেল মধুসূদন দত্ত বিষয়টার পরে আসছে, এর আগে যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গদ্য কবিতা আছে। তোমার এটা কি মনে হয় না, আমি তোমার দুটো লাইন বলছি। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। একটু মিলও নাই কিছু, কিন্তু তোমার সামনে যখন আমি আবৃত্তি করছি তুমি কিন্তু একদম নিশ্চিত হয়ে যাচ্ছে যে এটা কবিতা। ঠিক এইরকম মাইকেল মধুসূদন দত্ত এরকম কবিতা লিখলেন, কিন্তু তার একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে কি, তোমরা মনে করো তিনি তৎসম শব্দে চয়ন করেছেন এবং কবিতা লিখেছেন। তৎসম শব্দ এই জন্য তোমাদের কাছে খুব কঠিন মনে হয়, কারণ আমরা সবাই ব্যবহার করে হচ্ছে গিয়ে তদ্ভব শব্দের শিষ্টচলিতে লিখলে আমাদের জন্য খুব সুবিধা হয়। কিন্তু এখানে কবি তৎসম শব্দ, অর্থাৎ তিনি খুব কবিতার ভাষাকে আরও শিল্প সম্মতি করে আরও উপরে নিয়ে যেতে চেয়েছেন। এই জন্য এটা শুধু গেল কবিতা। এরপরে ধরো তিনি কি না করেছেন, বাংলা সাহিত্যে এক নতুন ধরনের কবিতার আবির্ভাব ঘটিয়েছেন, যাকে বলা হয় ইংরেজিতে যাকে বলে সনেট। এই সনেট ইতালীয় সনেত্ত শব্দ থেকে, ইটালির কবি মানে ইতালির কবিতার সঙ্গে মিল, এই কবিতা নিয়ে ইতালির কবির যে কবিতা লিখেছিলেন সেই কবিতায় তিনি বাংলায় কবিতা লিখলেন, সেটা হচ্ছে গিয়ে চতুর্দশপদী কবিতা। ইতালির যে কবির নাম, ওনার নাম হচ্ছে কি পেত্রাকের নাম ওই কবিতা লিখলেন। তো বাংলা সাহিত্যে এর নাম হলো হচ্ছে গিয়ে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 8-6 মাত্রা, 8-6 লাইন এর যে কবিতা নতুন। তিনি সুন্দর কবিতা লিখলেন তিনি। শতত হেনাথ তুমি পড়ো মোর মনে, শতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, শতত জমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। এটা কত সুন্দর। তারপর কি, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবদামি। এই যে কবিতা এত সুন্দর লাগছে, কবিতা মানে 14পদী কবিতা। কবিতায় তিনি আরও অনেক কিছু করেছেন। আর একটা দিকে আছে, যিনি যখন ফ্রান্স থেকে দেশে ফিরে এলেন তখন নাটক মঞ্চস্থ হতো বিভিন্ন জায়গায়, কিন্তু সে নাটকগুলো সবই ছিল ইংরেজিতে। ইংরেজির নাটক সবাইকে বুঝতে পারে, একেবারে উপরের শ্রেণী। মাইকেল মধুসূদন দত্ত ঘোষণা দিলেন যে আমি বাংলায় নাটক লিখব।
বাংলায় নাটক, মানে উপরের সব বৃদ্ধামহল ঘোষণা দিল যে বাংলায় নাটক, মানে তারা এত মানে উপহাস করলো কবিকে যে তুমি যা লিখবা সেটা নাটক হবে না মিষ্টি হবে, অর্থাৎ নাটক এরকম। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত শর্মিষ্ঠা নাটক লিখে অভিনয় করে দেখিয়ে দিলেন যে বাংলা সাহিত্যে কতটা মানে সুন্দর নাটক হতে পারে। তাহলে কি বাংলা সাহিত্যের নাটক এনেছেন, নতুন কবিতা এনেছেন, কবিতার ছন্দ করেছেন, এই যে আরও ভ্যারাইটিজ অনেক কিছু তিনি করেছেন। তার কবি প্রতিভা, তার জীবনী আমি এখানে পূর্ণাঙ্গ আলোচনা করতে চাই না। আমি শুধু তোমাদের যে পাঠ্যটা, এই পাঠ্যটুকু আলোচনা করার জন্য এখানে এসেছি। তার যে বিখ্যাত কাব্যগ্রন্থ, নয় কাব্যগ্রন্থ বললে ঠিক হতো, মহাকাব্য। বাংলা সাহিত্যে মাত্র একটা মহাকাব্য আছে, মাত্র একটা। এর ছাড়া আগে অনেকে মানে একটা কবিতার একটা কাব্যগ্রন্থ অনেকে বলে, তার নাম হচ্ছে গিয়ে মহাশ্মশান, কবি কায়কবাদ রচিত মহাশ্মশান। তাই মহাশ্মশান আসলে মহাকাব্যর আওতায় আসেনি। তার যে বৈশিষ্ট্য, তার যে ভাষাচয়ন, তার যে ছন্দ, এটা মহাকাব্যের পর্যায়ে তাকে নিতে পারেনি। নিয়েছে কে? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ। মেঘনাদ বধ কাব্য লিখেছেন, মহাকাব্য লিখেছেন তিনি, কাহিনীটা গ্রহণ করেছেন কিন্তু রামায়ণ থেকে। রামায়ণে তোমরা হয়তো বা জানো যে রাম রাবণের যে যুদ্ধ, এটাই হচ্ছে গিয়ে রামায়ণ। রাম রাবণের যুদ্ধর যে ঘটনা, যে কাহিনী, এটাই হচ্ছে গিয়ে মেঘনাদ বধ মহাকাব্যের অন্তর্গত। কিন্তু পুরাটাই কিন্তু নয়, পুরা রামায়ণ নয়, পুরা রামায়ণের কথা বলেনি। আমি তোমাদের একটু বেশি দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যখন রাজা রাম, তার ভাই লক্ষ্মণ এবং তার স্ত্রী সীতা বনবাসে বসবাস করছে, তখন উপর দিয়ে পুষ্পক রথে লঙ্কার রাজা রাবণ যাচ্ছিল। সে তাকে দূর থেকে দেখে ফেলে। দেখার পরে তার লোভ হয়, সে তখন মনে করে যে সীতাকে আমার পাওয়া চাই, যেভাবে হোক না কেন। তখন সে করলো কি, ওই সীতাকে পাওয়ার জন্য সে দূরে মানে একটা মৃগ মানে কি বলতো, হরিণ, একটা সুন্দর হরিণ রূপ ধারণ করে তাদের সামনে দিয়ে দৌড়ে চলে গেল। আর সঙ্গে সঙ্গে সীতা রামকে বলল যে স্বামী, তুমি আমার ওই মৃগটা ধরে দাও, ওই হরিণটা আমার চাই, আমি জানি না তুমি আমার হরিণ ধরে দেবে। রাম খুব বেশি আগ্রহী ছিল না, কিন্তু স্ত্রীর আবদার, সে একসময় রাজি হয়ে গেল। কিন্তু লক্ষ্মণকে বলে গেল, লক্ষ্মণ ভাই, তুই তোর বৌদিকে দেখে রাখিস, আমি যাচ্ছি, যাই হোক না কেন তুই তোর বৌদিকে ছাড়বি না, বৌদিকে নিয়েই থাকবি, কোনোভাবে যাই বিপদ আসুক তুই বৌদিকে ছেড়ে যাবি না। আচ্ছা, ওকে। খানিক পরে দূর থেকে শব্দ হলো, বাঁচাও বাঁচাও, রামের গলায়। তখন সীতার অবস্থা কি হতে পারে তোমরা তো আন্দাজি করতে পারো। সীতা শীঘ্রই লক্ষ্মণকে বলল, শীঘ্র যাও, তোমার ভাইকে বাঁচাও, শীঘ্র যাও। তখন লক্ষ্মণ বলল যে বৌদি, দাদা তো যাওয়ার সময় কি বলে গেছে তো আপনি জানেন যে আপনাকে ছেড়ে যাওয়া যাবে না। তখন বলছে, তুমি বলছো কি, তুমি বলছোটা কি, এখন তোমার দাদা বিপদে পড়েছে, তুমি থেকে উদ্ধার না করে তার আইন, তার আদেশ পালন করার চেষ্টা করছো, কিসের ভাই তুমি? তো অনেক, একটা কথা না, অনেক কথার পরে একসময় লক্ষ্মণ যায়, যাওয়ার আগে বলে যায় যে বৌদি আমি যাচ্ছি, কিন্তু আমার কথাটা শুনতে হবে। কথাটা কি, আমি যদি গণ্ডি কেটে দিয়ে যাচ্ছি, যে একটা সীমানা, একটা দাগ দিয়ে যাচ্ছি, এই দাগের এপারে কোনোভাবেই আপনি আসতে পারবেন না, সে যে ধরনের ঘটনা ঘটুক না কেন। আচ্ছা আচ্ছা, এরপর লক্ষ্মণ বেরিয়ে গেল, রাম বেরিয়ে গেল, লক্ষ্মণ বেরিয়ে গেল, একেবারে ফাঁকা সীতা। এই সময় করলো কি, মানে রাবণ একে ভিখারির বেশে এসে বলল যে মা, কটা ভিক্ষা দাও। তা সতী সাধ্বী স্ত্রী ভিক্ষা নিয়ে বললো যে বাবা এই নাও।
কিন্তু দাগের এই পাশে থেকে। তো বলছে ওখানে কেন মা, আমার কাছে এসে দাও। তো বললো যে না বাবা, আমার এই দাগের বাইরে যাওয়া যাবে না। উনি তখন বললেন যে ওহো, এই নাকি তোমাদের মানে সতী সাধ্যি, মানে ই যে তোমরা ভিক্ষুকের ব্রাহ্মণের যে পাওনাটা, এই পাওনাটা তোমরা দিতে পারছো, দাগের ওই দেখাচ্ছ, অজুহাত দেখাচ্ছ। তখন আর কিছু মনে থাকে না, সীতা করে কি দাগ পার হয়ে ভিক্ষাটা দিতে চায়। ভিক্ষা দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে রাবণ ধরে ফেলে এবং তাকে নিয়ে চলে যায়। মাঝপথে অনেক ঘটনা ছিল, গরুর নামক এক পাখি তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, পারেনি। এরপর সীতাকে মানে হরণ করে নিয়ে তার মানে এটা রাবণের বাড়িতে রাখে। লক্ষ্মণ এবং রাম ফিরে এসে দেখে যে তাদের সীতা নাই। তখন কি করলো, তখন তারা সীতাকে কে নিয়ে গেছে সবই তারা জানা গেল। এরপরে সে সুগ্রীব, হনুমান, অনেক মানে রাবণের মানে রাজ্য আক্রমণ করার জন্য অনেক বানর সৈন্য সংগ্রহ করে সে এরা রওনা হলো লঙ্কা। রাবণকে পরাজিত করে তারা সীতাকে উদ্ধার করবে, এই জন্য ব্যাস তারা গেল, সমুদ্র বন্ধন করলো শিলা দিয়ে, পার হলো তার উপর দিয়ে। এরপর যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হলো অনেক ঘটনা, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কোথায় নিলেন? মাইকেল মধুসূদন দত্ত ওখান থেকে শুরু করলেন যে তার মহাকাব্যের প্রথম লাইন, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু, চলি যাবে গেলা জমালয়ে অকালে। তার বীরবাহু নামক রাবণের এক পুত্র সামনের যুদ্ধে পড়ে মারা গেল। এটা হচ্ছে গিয়ে শুরু। আর শেষটা হচ্ছে গিয়ে সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে, মানে 7 দিন লঙ্কা খুব কষ্ট করে কাঁদল, মানে খুব কান্নায় ভেঙে গেল। এই যে প্রথম এবং শুরু, এর শেষ মানে মাইকেল মধুসূদন দত্তর যে মহাকাব্য, এই মহাকাব্যের মধ্যে থেকে তোমাদের একটা অংশ দেওয়া হয়েছে। এই অংশটা কোথা থেকে? এই অংশটার প্রাথমিক এটা আমি তোমাদের বলি। সেটা হচ্ছে গিয়ে যখন যুদ্ধ চলছে, বিভিন্ন জনে যুদ্ধ হচ্ছে, মারা যাচ্ছে, এরা মরছে ওরা মরছে, এর মাঝে তার রাবণের পুত্র মেঘনাদ, যার নামে আমাদের এই কাব্য মহাকাব্য 9টি স্বর্গে রচিত, এই 9 স্বর্গে রচিত মহাকাব্য, এই জায়গা থেকে তোমাদের এটা শুরু। যখন রাবণের পুত্র মেঘনাদ যুদ্ধে যাবে এবং মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে সবসময় সে নিকুম্বিলা যজ্ঞাগার নামক একটা পূজার মানে লয়ে পূজা করত, এবং এই পূজা যদি সে সমাপ্ত করতে পারত তাইলে স্বর্গ মর্তে এমন কোনো ক্ষমতা ছিল না যে তাকে পরাজিত করে। এই কথাটা রাবণের আর এক ভাই বিভীষণ রামকে এসে বলল যে মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারে পূজা করতে গেছে, এই পূজা যদি সে সমাপ্ত করে তা তোমার কারো ক্ষমতা নেই রাম যে তুমি তোমার সীতাকে উদ্ধার করবে। তা তখন রাম বলল যে তাহলে করণীয় কি? বিভীষণ বলল যে আমি পথ দেখিয়ে নিয়ে যাব, সেই নিকুম্বিলা যজ্ঞাগারে কীভাবে যেতে হয় আমি এটা দেখিয়ে নিয়ে যাব। এই কথা বলায় হয়তো বা তোমাদের মনে একটু জায়গা মানে একটু ধারণা জাগা উচিত। আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে হানাদাররা, পাকিস্তানি হানাদাররা আমাদেরকে মানে আমাদের যেভাবে অত্যাচার করেছিল, তাদের পাকিস্তানি হানাদাররা কিন্তু আমাদের পথ মাঠ ঘাট আনাস কানাস এগুলো চিনিয়ার কথা নয়। কারা চিনিয়েছিল নিশ্চয়ই জানো, রাজাকার, আলবদর। এই যে এরা ঘর সন্ধানী, এদেরকে বলা হয় আছে ঘর সন্ধানী বিভীষণ। ঘর সন্ধানী বিভীষণ শব্দটা এখান থেকে এসেছে, যে রাবণের ভাই রাবণের পক্ষ না নিয়ে সে কী করছে, রামের পক্ষ নিয়েছে। তা এরপরে তাকে পথ দেখিয়ে নিয়ে গেল, দেখা গেছে তখন রাম মানে যজ্ঞ করছে, পূজা করছে। পিছনের দরজা দিয়ে বিভীষণ আর লক্ষ্মণ
প্রবেশ করছে এবং পূজার করার স্থলে চোখের কোণা দিয়ে যেন কিভাবে ওই রাবণ মেঘনাদ দেখে ফেলেছে যে কে আসছে। সে কিছু না, এক পূজার যা হাতে ছিল ওই দিয়ে ঘা, ওই আঘাতেই সে বীর পুত্র বীর লক্ষণ ওখানেই বেহুশ হয়ে পড়ল। বেহুশ হয়ে পড়ে ও অবাক হয়ে যাচ্ছে যে নিকুম্বিলা যজ্ঞাগারে কার এমন সাধ্য যে প্রবেশ করে। তা অবাক হয়ে গিয়ে ভিতরে অস্ত্র আনতে গেছে, কিন্তু অস্ত্র আনতে গিয়েই দেখে যে তার চাচা সামনে দাঁড়ানো। এই যে যে ঘটনা, এখান থেকেই তোমাদের পাঠ্য শুরু, এখান থেকেই এই আমরা আসলে এবার আমরা কবিতায় আসতে পারি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে রাবণের পুত্র মেঘনাদ বলছে যে এইবার আমি বুঝতে পারলাম, জানুনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। আমি বুঝতে পারলাম কিভাবে লক্ষণের মতন একটা নিচু শ্রেণীর মানে মানব প্রবেশ করতে পারে। হায়, তা তো উচিত কি তব এ কাজ। তা তো শব্দের অর্থ চাচা। চাচা, তোমার কি এই কাজটা কখনো করা উচিত হয়েছে? নিকষা সতে তোমার জননী সহদরা রক্ষশ্রেষ্ঠ। নিকষা সতী হচ্ছে গিয়ে তোমার মা, আর তুমি তারই পেটে জন্মগ্রহণ করেছে। তোমার সেই সহোদর, তোমার সেই পেটে আর একজন জন্মগ্রহণ করেছে যে রক্ষশ্রেষ্ঠ, অর্থাৎ রাক্ষসদের সেরা। বাসব রক্ষশ্রেষ্ঠ শূল শম্ভু নিশুম্ভ কন্য পরিচয় দিচ্ছে, অর্থাৎ তার চিটাকাই যেমন শূল পানি, অর্থাৎ হাতে যারা শূল থাকে মহাদেব, কুম্ভকর্ণ তার আর এক ভাই। তার মানে তুমি যে কে এটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য বিভীষণ কে আর কোথাকার রাম কে এটা বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছে। এটা আমি তোমাদের বোঝাই যে যেমন একটা জায়গা ছিল যে ছোট্টবেলায় একটা বাঘ শাবক মানে কি বলে তোমাদের ওই ধরো ভেড়ার পালে এসে পড়ে, ভেড়ার পালে এসে পড়লে ভেড়ার মালিক ওই বাঘের শাবককে আস্তে আস্তে বড় করে, শাবকদের সঙ্গে মানে ভেড়ার সঙ্গে থাকে, ভেড়ার সঙ্গে বড় হয়ে যায়। এরপরে যখন বনে যায় সে ঘাস খায়। তা ইসের থেকে এক বাঘ বলে যে এই পাগলা তুই কে, তুই তো বাঘ, তোর এক থাবায় মাটি ফেটে যাবে, তোর এক থাবায় 10টা ভেড়া উল্টে যাবে, আর তুই ভেড়া হয়ে খাচ্ছিস। তখন না আমি ভেড়া। আচ্ছা না, এইটিতে চেনানোর জন্য ওই বাঘ যখন তাকে চেষ্টা করে, এরকম মেঘনাদও বিভীষণকে বোঝানোর চেষ্টা করছে যে চাচা তুমি কে আর লক্ষণ কে। ভ্রাতুষ্পুত্র বাসব বিজয়ী, অর্থাৎ তোমার ভাইপো মানে আমি আর কি, মেঘনাদ যে বাসব বিজয়ী। বাসব বিজয়ী শব্দ অর্থাৎ মেঘনাদকে বোঝাচ্ছে। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, নিজের ঘরের পথ কেউ তস্করে দেখায়। তস্কর শব্দের অর্থ চোর, অর্থাৎ কোনো মানুষ নিশ্চয়ই তার চোরকে তার ঘরের দরজা দেখায় দেবে না যে তুমি আসো চুরি করো। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, চণ্ডাল শব্দ অর্থাৎ চাড়াল, অর্থাৎ হিন্দু ধর্মের যে নিজস্ব নিকৃষ্ট এক শ্রেণীর লোক আছে, অর্থাৎ খুব হীন প্রাকৃতজন বলা হয়, তাদেরকে রাজার আলয়ে স্থান দেওয়া হয় না। রাজার আলয় মানে কি ঘর, তাদেরকে ঘরে এনে বসিয়েছ। কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন তুমি পিতৃতুল্য, অর্থাৎ আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না, কারণ তুমি আমার বাপের সমতুল্য। ছাড়োদার, দরজা ছাড়ে দাও, দরজা দাঁড়িয়ে আছে, দরজা ছেড়ে দাও। যাব অস্তাগারে পাঠাইব রামানুজের সমন ভবনে, মানে তুমি ছেড়াও, আমি এক্ষণে অস্ত্র আনবো এবং রামানুজ, রামানুজ শব্দের অর্থ রামের ছোট অনুজ লক্ষণ, সমন ভবনে মানে জমালয় মানে মেরে ফেলবে আর কি। লঙ্কার কলঙ্ক আজি ভুঞ্জিবা হবে, আহব শব্দ অর্থাৎ যুদ্ধ দ্বারা, অর্থাৎ আমি এই যে লঙ্কায় যে আজকে কলঙ্ক ঘটে গেল, এই কলঙ্ক ঘটে যাওয়ার এইটা আমি ঘুচিয়ে ফেলবো এই লক্ষণকে হত্যা করে। উত্তরিলা বিভীষণ, মানে এরপরে বিভীষণ উত্তর দিচ্ছে,
বিতা সাধন ধীমান, তুমি যা করতে চাচ্ছ ওটা হবে না। ধীমান শব্দ তো জ্ঞানী। বিতা সাধন ধীমান, রাঘব দাস আমি, মানে রাজাকার যদি বলে যে আমি পাকিস্তানের লোক, তখন যেমন কিছুই বলা যায় না, ঠিক সেরকম। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ, তার বিপক্ষে কাজ কিভাবে করব তোমার অনুরোধ রক্ষা করার জন্য? উত্তরিলা কাতরে রাবণী, রাবণী অর্থাৎ মেঘনাদ, খুব কষ্ট পেয়ে যে হে পৃথিব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে, মানে তোমার কথা শুনে মরে যেতে ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি, মানে সামান্য একটা রাম, তার দাস মানে চাকর, কেমন এ মুখে আনিলে এ কথা তা তো, মানে চাচা তুমি কিভাবে এটা মুখে আনলে, কহতা দাসেরে, মানে আমাকে বলো, দাস মানে তোমার স্নেহের পাত্র। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, মানে স্রষ্টা বিধু অর্থাৎ চাঁদকে একেবারে মেঘমুক্ত আকাশে সুন্দরভাবে স্থাপন করেছে, নির্মল আকাশে, যেখানে পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, মানে ওই চাঁদ কখনো কি মাটিতে এসে গড়াগড়ি খায়? হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, অর্থাৎ রাক্ষসদের সেরা তুমি এটা কিভাবে ভুলে গেলে? মানে রাবণের, মেঘনাদের খুবই কষ্ট হচ্ছে যে আমার চাচা সামান্য রামের পক্ষ নিয়ে এভাবে আমার ক্ষতি করতে আসলো। জনম তব কোন মহাকুলে, কোন বংশে তুমি জন্মগ্রহণ করেছো এটা কি তোমার একদম মনে নাই? কে বা অধম রাম, কোথাকার কে রাম, একেবারে নিকৃষ্ট যে রাম। শস্য সরোবরে কেলি কেলি রাজহংস, অর্থাৎ সুন্দর স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে। পঙ্কজ কাননে যায় কি সে কভু, পঙ্কজ কাননে মানে সে পঙ্কজ কাননে খেলা করে, অর্থাৎ সরোবরে। যায় কি সে কভু প্রভু পঙ্কিল শরীরে, অর্থাৎ কাদা মাখা যে পানি, সেই পানি থেকে কখনো যায়? শৈবাল দলের ধাম, যেখানে একেবারে মানে কি বলবো তোমাদের, শৈবাল অর্থাৎ শ্যাওলা দিয়ে ভরা। মৃগেন্দ্র মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী, মৃগেন্দ্র কেশরী কে, মৃগদের সেরা, মৃগদের সেরা কে? সিংহ। হে বীর কেশরী সম্বাসে শ্রীকালে মিত্রভাবে, কবে শুনেছ যে এটা শ্রীগাল কোনোদিন, শ্রীগালকে কোনো বাঘ সিংহ বলে যে তুমি আমার বন্ধু? অজ্ঞদাস, আমি বুঝলাম আমি কম বুঝি, বিজ্ঞতম তুমি, তুমি হচ্ছে খুব জ্ঞানী। অবিদিত নহে কিছু তোমার চরণে, অর্থাৎ আমি আর এত বোঝানোর কোনো দরকার নাই, সব কিছু তুমি জানো, তুমি কে। ক্ষুদ্রমতি নর সুর, মানে এই লক্ষণ হচ্ছে কি একেবারে ক্ষুদ্র অতি, মানে হীন বল। লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বদে সংগ্রামে, সে অবশ্যই বীর না, সে নীচ, নইলে কখনো একজন অস্ত্রহীন মানুষকে কখনো যুদ্ধের আহ্বান করতে পারে না। অর্থাৎ সে তো আমাকে যুদ্ধের আহ্বান করে, আমার পিছন দিয়ে এসে মেরে ফেলতো আমাকে। কহ মহারথী, এই কি মহারথী প্রথা? তুমি বীর, তুমি বলো এটা কি বীরদের ধর্ম যে বীররা কখনো পিছন থেকে আক্রমণ করে? নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে এ কথা, মানে এই কথা লঙ্কার এমন কোনো শিশু নেই যে শুনলে হাসবে না, যে কি আশ্চর্য যে মানে একজন অস্ত্রহীন লোকরে অস্ত্র দিয়ে আঘাত করা যায়। ছাড়াও পথ আসিব ফিরিয়া, তুমি পথ ছেড়ে দাও, আমি এক্ষুনি ফিরে আসতেছি। দেখিব আজি কোন দেব বলে বিমুখে মোরে সমরে সৌমিত্র কুমতি। সৌমিত্রে মানে সুমিত্রার ছেলে, সে কিভাবে, সে খারাপ, সে কিভাবে এই করে যে আমাকে সমর আহ্বান করে। দেব দৈত্য নর রণে স্বচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, এমন কেউ নেই, দেবতা সুর অসুর এমন কেউ নাই যে আমার যুদ্ধ দেখেন।
যে আমি যে কেমন বীর, আমি কতটা পারি সেটা সবাই ভালো করে জানে। আমাকে পিছন দিয়ে আক্রমণ করার চেষ্টা, কি দেখি ডরিবে দাস সেনা দুর্বলে মানাবে। মানে যে আমি আমি এমন যুদ্ধ করতে পারি, আমি এমন ব্যক্তি যে সামান্য একজন এই নরকে দেখেই আমি ভয় পেয়ে যাব। নিকুম্বেলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, সাহস কি। মানে এখন দেখুন হাউ ডেয়ার কথা বলে ঠিক সেই রকমই, যে কি সাহস, যে সামান্য লক্ষণ সে মেঘনাদের নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করতে পারে। এই যে এতগুলো কথা শুধুমাত্র মেঘনাদ তার চাচাকে বোঝানোর জন্য বলছে যে চাচা তুমি যা করেছো এটা ভুল করেছো, এটা তুমি ফিরিয়ে এসো। তুমি তো লক্ষণ কেউ না, তুমি তো আমার চাচা, তুমি আমার পক্ষ নেবে, তুমি কেন লক্ষণের পক্ষ নেবে, তারা কে আর তুমি কে, অনেক বোঝানোর চেষ্টা করছে। আজ্ঞা করো দাসে শাস্তি নরধমে, আমার আদেশ দাও আমি এক্ষণ তাকে শাস্তি দেব। নরধম মানে নরেরও অধম, মানুষের অধম, অধম না হলে সে আমাকে পিছন দিয়ে আঘাত করে নাকি। তব জন্মপুরে তা তো পদার্পণ করে, মানে তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেখানে সে পদার্পণ করে, এক অবিশ্বাস্য ব্যাপার। বনবাসী মানে তোমার ঘরে যে বনের বাস করে সে তোমার ঘরে প্রবেশ করে। হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, দত্ত মানে কি রাক্ষস, কখনো ভয়ঙ্কর দত্ত, যে যদি কোনো সুন্দর একটা বাগানে মানে ঢোকে, ধরো ষাঁড় যাতে কোনো ভয়ঙ্কর কোনো জীব ঢোকে, তাইলে সুন্দর বাগানের চেহারাকে সেরকম থাকে, সব ছিঁড়ে ফুড়ে ফেলে না, ঠিক সেরকম। প্রফুল্ল কমলে কীট বাস, সুন্দর যে পদ্মফুল, এই পদ্মফুলের মধ্যেও যদি মানে পোকা বাস করে তাহলে এটা খুব খারাপ ব্যাপার, এটা সেরকম। কহতা তো সহিব কমনে, সহিব কেমনে হেন অপমান, আমি এই অপমান সহ্য করতে পারছি না চাচা। তুমি কি করে পারছো, এটা অবাক হয়ে যাচ্ছে। ভ্রাতুষ্পুত্র তব, আমি তোমার ভাই, আমি এটা সহ্য করতে পারছি না। তুমি হে রক্ষমণি সহিছ কেমনে, তুমিই বা কেমন করে সহ্য করছো। এত কিছু এত কথা, সবটার একটাই উদ্দেশ্য যে চাচা তুমি যে কোথায় নেমেছো, তুমি ফিরে এসো। তুমি রাবণের ভাই, তুমি লক্ষণের কেউ না। দেখো তারপরের কি অবস্থা হয়। মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি মলিন বদন লাজে, মানে যে সাপ, এই নম্বসরা ফণি যে সাপ রয়েছে, সাপ তো ভয়ঙ্কর সবল দেয়, কিন্তু সেই সাপকে যখন ওঝা অথবা মানে মন্ত্র বলে তাকে কি করে, একেবারে নরম বানিয়ে দেয়। তো বিষয়টা বোঝাতে চাচ্ছে তোমাকেও কি এরকম বানিয়ে ফেলেছে। মলিন বদন লাজে উত্তরিল রথি রাবণ অনুজ, এত কথা বলার পরেও সেই ওই রাজাকারের মতো যে ঘর সন্ধানে বিভীষণ, সেই কথার যেটা বলছে সেটা শোনো। লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণের আত্মজ, নাহি দোষী আমি বৎস, তুমি যে আমাকে দোষ দিচ্ছ, আমি দোষী নই। বৃথা বৎস মরে, তুমি তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, মানে নিজে তো ধ্বংস হলো, এই সোনার লঙ্কাও ধ্বংস করলো, মানে নিজের স্বার্থের জন্য। তো সে সীতাকে ধরে এনেছে, এই কথাটাই বলতে চেয়েছে সে। বিরত সতত পাপে দেবকুল, এবে পাপ পুণ্য লঙ্কাপুরী, দেবতা তারা সবসময় পাপকে এড়িয়ে চলে, আর আমার এই লঙ্কাপুরী হচ্ছে গিয়ে পাপে পরিপূর্ণ। প্রলয়ে জামতি বসুধা ডুবিছে লঙ্কা একাল শরীরে, মানে ভয়ঙ্কর ঝড় হলে যেমন পৃথিবীর তস নস হয়ে যায়, এই রকম পাপে এই ঝড়ে লঙ্কা ধ্বংস হয়ে যাবে। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়, তাই আমি এই ধ্বংসযজ্ঞ থেকে নিজেকে বাঁচার জন্য আমি তাই কি করেছি, রামের পক্ষ অবলম্বন করেছি। অর্থাৎ চোরাই নাশন ধর্মের কাহিনী, তুমি যতই যা বলো না কেন, সে তার পথ থেকে সে স্বার্থ, তার স্বার্থ, সে তার নিজেদের যে বিষয়টা স্বার্থ দেখেনি, মানে তার মানে সার্বিক স্বার্থ সে দেখেন, নিজের
একেবারে নিজের স্বার্থ দেখেছে। কথাগুলো বলছে শুধু ধর্মকে সামনে আশ্রয় করে, যে মানে এখানে আমি তোমাদের পক্ষ যেতে পারি না। পরদোষে কে চাহে মজিতে, মানে অন্যের দোষে কে নিজে মুক্তি চায়। রুশিলা বাসব ত্রাস, মানে মেঘনাদ একেবারে রেগে গেল, খেপে গিয়ে বলছে, গম্ভীরে জামতি নিশিতম্বরে মন্ত্রে জিমুতন্দ্র কবি কহিলা বীরেন্দ্র বলি। গভীর রাত্রে, মানে মেঘযুক্ত আকাশে যখন মেঘ ঘুড় করে ডেকে ওঠে, সব মানুষ ভয় পায় না, ঠিক সেই রকম, ঠিক একইভাবে রেগে মেঘনাদ সেইভাবে কথা বলে উঠছে, ধর্মপথগামী হে রাক্ষসানুজ, বিখ্যাত জগতে তুমি, মানে তুমি যা কথাগুলো, এগুলো ধর্মের কথা, মানে দেশপ্রেম আসল না। তোমার আসল যে ধর্মের কথা বলাই তুমি সেটা যাবে, দেশপ্রেম তোমার কাছে কিছুই না। কোন ধর্ম মতে কহ দাসে, কোন ধর্মে আছে তুমি আমাকে বলো, শুনি। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিয়া জলাঞ্জলি, মানে এই যে জ্ঞাতি বা সব কিছুকে, নিজের জাত নিজের ধর্ম সব কিছুকে খুইয়ে শাস্ত্রে বলে, মানে মানে শাস্ত্রে কি বলছে, গুণবান যদি পরজন, মানে তোমার বাইরের লোক, সে বিশাল দামি নামি জ্ঞানী, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা, তোমার আপন জন এর খুব গুণ কম, আর ওই বাইরের লোকের গুণ খুব বেশি। তা এখানে কোথাও লেখা আছে যে তোমার কি করবা, নিজের দেশকে ভালোবাসবে, পরের লোককে, অনেকের অনেক কিছু আছে, অত লোভ কেন? তুমি তোমার যাই হোক না কেন, তোমার রাজ্যের পক্ষ অবলম্বন করবে, তুমি তোমার জাতির পক্ষ অবলম্বন করবে, তুমি তোমার ধর্ম অবলম্বন করবে, তোমার জাতি যা আছে সব কিছু সেটা তুমি করবে। তা না করে তুমি যেটা করছো, অর্থাৎ সামনে উপরে ধর্মের দোহাই দিচ্ছ। হে শিক্ষা হে রক্ষভর কোথায় শিখিলে, মানে এই যে শিক্ষাতে, এটা তুমি শিখলে কোথায়? কিন্তু বৃথা গঞ্জিত মা, কিন্তু কি কোনো লাভ নাই, তোমাকে বলে লাভ নাই। হেন সহবাসে হে পিতৃব বর্বরতা কেন না শিখিবে, অর্থাৎ সে একটা কথা আছে, সহবতে সোয়াইলেতেরা সোয়াইলে কুনাদ, সহবতে তোয়াইলেতিরা তোয়াইলে কুনাদ, অর্থাৎ সৎসঙ্গ, বাংলা যেটা বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ তুমি যাদের সঙ্গে মিশছ, যাদের সঙ্গে মিশে বেড়াচ্ছ, তোমাকে এসব বলে কোনো লাভ নাই। গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি, অর্থাৎ যার তাকানো নিচের দিকে, সে সব সময় নিচের দিকেই তাকাবে। অর্থাৎ শকুন যত বড়ই হোক না কেন, সে কিন্তু যত উপরেই উঠুক না কেন, সে কিন্তু নিচের দিকে তাকাবে। এই পর্যন্ত তোমাদের যে কবিতাংশ মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত, এই তোমাদের শিরোনামটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ বিভীষণকে বোঝানোর জন্য মেঘনাদ যে কথাগুলো বলেছিল মেঘনাদ বধ মহাকাব্যে, সে কথাগুলো এখানে এনে রাখা হয়েছে। এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের যেটুকু পাঠ্য, অর্থাৎ তোমার আপনজনকে, যেমন 71 সালে আমাদের দেশে যদি রাজাকার তৈরি না হতো, তাহলে কি হতো? তাহলে কি দেখতে তুমি? যুদ্ধ 9 মাসে যুদ্ধ না। অর্থাৎ তুমি তোমার জাতিকে মানে সাপোর্ট করবে, তুমি তোমার বংশকে সাপোর্ট করবে, তুমি অন্যের লোককে সাপোর্ট করে নিজেকে ধ্বংসের ডেকে এনে না, একটা জিনিসের দোহাই দিয়ে নিজেকে ধ্বংস করো না। এই সামান্য এই যে থিমটুকু হচ্ছে গিয়ে এই মেঘনাদ বধ কাব্যের, মানে তোমাদের যে বিভীষণের প্রতি মেঘনাদ, এইটুকু আছে কি থিম, এই থিমটুকু তোমাদের মনে রাখতে হবে। এর মধ্য থেকে প্রশ্ন আসবে, এটাই তোমরা উত্তর দিতে পারবে। তোমরা যে মেঘনাদ কি বলেছিল, মেঘনাদ
বিভীষণকে কী বলেছিল আর বিভীষণ কী মেঘনাদকে বলেছিল, এই সংলাপগুলোর দু একটা লাইন থাকতে পারে। যেমন ধরো, কেমনে জানিনু কেমনে আসি পশিলা রক্ষপুরে, বলিতে কি বুঝো। তুমি বুঝা দেবে যে আমি কেমনভাবে বুঝলাম, বুঝতে পারলাম যে লক্ষণ কীভাবে ঘরে ঢুকতে পারছে, এরকম। তো এই জন্য তোমাদের যে চারটা আছে কবি মানে প্রশ্নের, যে প্রথম জ্ঞানমূলক, তারপরে কি অনুধাবনমূলক, প্রয়োগমূলক, আর মানে উচ্চতর দক্ষতা। এর জন্য তোমাদের যে প্রথম যে দুইটা প্রশ্ন, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, এই প্রশ্নের জন্য তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো পাঠ্যের যে এখান থেকে এই যে উপরের এইটুকু তোমাদের হচ্ছে গিয়ে কনটেক্সট, এই কনটেক্সট থেকে এই হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে এই কবিতার পরে যেটুকু, এটুকু এই সবটুকু হচ্ছে কনটেক্সট। এই কনটেক্সট থেকে মনে রাখা, আবার বলছি, এইটুকু কনটেক্সট, এই যে কবি পরিচিতি, কবিতা পরিচিতি, সব এটুকু হচ্ছে কনটেক্সট, পরেরটুকু করেছে। আর বাকি যে কবিতাটা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি টেক্সট। এই টেক্সটের মধ্য থেকে তোমাদের প্রশ্ন করা হবে, যে প্রশ্ন তোমরা নিশ্চয় উত্তর দিতে পারবে। অন্তত বিভীষণের প্রতি মেঘনাদের এই এবার আসার সম্ভাবনা তুমি আমাদের যখন অনলাইন ক্লাস ছিল না, যখন আমরা তোমাদের সঙ্গে সরাসরি ক্লাস করেছি, আমি বলেছি এবার এটা খুবই ইম্পর্ট্যান্ট। এজন্য আগামীতে আমরা আবার ক্লাস করব। আগামীতে হয়তো বা আমি কোনো ব্যাকরণের দ্বিতীয় পত্রে কোনো কিছু নিয়ে আসবো। আজ তোমাদের সঙ্গে যে আলাপটুকু করলাম, এই আলাপটুকু অন্তত যদি না পারো আবার ঘুরিয়ে দেখো, আবার দেখো। অর্থাৎ প্রতিটা লাইনে তোমাদের যে অনুধাবনমূলক যেটা আছে এটা পারবে, জ্ঞানমূলক যেটা সেটা পারবে। আর প্রয়োগমূলকটা কি? প্রয়োগমূলক হচ্ছে গিয়ে আমি তোমাকে বললাম যে এটার কথা বললাম না, যে তোমার ওই যে রাজাকার আলবাদর বিভীষণের সঙ্গে ওদের কি সম্পর্ক, এদের যে মিল, এই মিলটা এটা হচ্ছে কি প্রয়োগমূলক। এই ধরনের প্রয়োগমূলক আরও অনেক থাকতে পারে। উচ্চতর দক্ষতা অর্থাৎ ওই দুইটা বিষয়ে মানে মিল তো দিলে, মিল দেওয়ার পরে ওর উপর তুমি নিজস্ব কিছু আছে কি না, এই নিজস্ব কিছু মানে দেখানোর যে মানে বিষয়, তোমার নিজস্ব মেধা যাচাই করা যে বিষয়, এই বিষয়টা হচ্ছে কি ওখানে প্রধান। তোমরা এই করোনার এই মহামারীকালে ঘরে থাকবে। আবার বলছি এবং আবারও বলছি যে এই ক্রান্তিকাল থাকবে না, ক্রান্তিকাল চলে যাবে, কিন্তু আবার বলছি পড়াশুনোটা করো। যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা আমি যে কবিতা পড়ালাম, এরা নিশ্চয়ই এটা ভালো করে দেখবে, আবার শুনবে। আর যারা দ্বাদশ শ্রেণীতে উঠলে তাদের জন্য তো একেবারেই মানে খুবই নিকট, কিছুদিন পরেই হয়তো বা এই যে তোমাদের আগের ব্যাচের পরীক্ষা হয়নি, পরের ব্যাচের পরীক্ষাতে তো প্রায় আছো, তোমাদের জন্য এটা লাগবে। তা এই যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আজকে যে এটা করা হলো, এটা তোমরা মনে রাখবে, দেখবে, তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আবার বলি যে তোমাদের কাছে না পেলে ভালো লাগে না। শিক্ষকের প্রধানই হচ্ছে গিয়ে ছাত্র। তোমরা যদি সামনে না থাকো, তোমরা যদি সামনে বসে কথা বলো, আমি কথা বলি, তখন যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা এই অনলাইনে হয় না। আবার দেখা হবে, একসময় অবশ্যই দেখা হবে। আজ এ পর্যন্ত।